পলাশপুর গ্রামে এক বুড়িমা তার দুই নাতি টিয়া এবং বকুলকে নিয়ে বসবাস করত। বুড়িমার এক কলা বাগান ছিল, সেখানে কলা চাষ করেই বুড়িমার সংসার চলত। সুমন, তুই আসলে কোনো কাজের না। সামান্য একটা বুড়ির কাছ থেকে একটা জমি দখল করতে পারছিস না? তোকে দেখ কিছু হবে না। কিছু বললে বলিস, দেখছি আর দেখছি। মহাজন চাচা, আমি চেষ্টা তোর কমতি রাখছি না, কিন্তু বুড়ি তো নাছর বান্দা, কিছুতে সে জমি বিক্রি করবে না। বুড়ি এমনিতে দুদিন পর মারা যাবে, কিন্তু জমি বিক্রির কথা বললে তেলে বেগুনে জলে ওঠে। আমি কোম্পানির লোককে আজকে কালকে বলে ঘোরাচ্ছি, সামনে বর্ষাকাল। এখন যদি জমি তাদের নিয়ে দিতে না পারি, তখন তারা ফ্যাক্টরির কাজ শুরু করতে পারবে না। তুই যা করার তাড়াতাড়ি কর। তুই বুড়ির সাথে আবার গিয়ে কথা বল। ঠিক আছে মহাজন চাচা, দেখি কি করা যায়। বুড়ির সাথে দেখা হলে আমি বুড়িকে আবার বুঝিয়ে বলবো। এবার যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, তাহলে আঙ্গুল বাঁকাবো। এই তো, এখন একদম কাজের কথা বলেছিস। যে করেই হোক, ওই জমি আমি দখল করবই। মনে রাখবি, এই ফ্যাক্টরি কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ফ্যাক্টরির মাধ্যমে আমি কোটিপতি হয়ে যাব। আপনি শুধু শুধু এত বেশি চিন্তা করছেন। আমি একবার যেখানে কাজের দায়িত্ব নিয়েছি, সেই কাজ শেষ না করা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। কি রে টিয়া, কত বেলা হয়ে গেল, কোথায় গেলি তুই? সকাল থেকে তোর দেখা পাচ্ছি না, কত কাজ পড়ে আছে। এদিকে বকুলটা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি ব্যাপার দাদিমা, সে কখন থেকে তুমি চিৎকার চেঁচামেচি করছো? আমি তো পাশের বাড়িতে বড়ই পাড়তে গিয়েছিলাম। বেশ কিছুদিন ধরে খুব বড়ই খেতে ইচ্ছে করছিল, তাই আজকে ময়না খালাকে বলে কিছু বড়ই পেড়ে নিয়ে আসলাম। এই অবেলায় গিয়ে তোর বড়ই গাছে উঠে বড়ই পাড়তে হবে? বিকেলে গেলেও তো পারতি। কাল রাতে তোকে বললাম কলা বাগানে যেতে হবে, কত আগাছা হয়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তোর কি মাথায় নেই? আমার এখন খেতে ইচ্ছে করছে বলেই আমি এখন বড়ই পেরেছি, তাতে তোমার সমস্যা কি? তোমার ইচ্ছে করলে তুমি গিয়ে এখন কলা বাগানে আগাছা পরিষ্কার করো, আমি তোমার সাথে যাব না। আমি বসে বসে বড়ই খাবো, তুমি চাইলে সাথে বকুলকে নিয়ে যাও। এই হতচ্ছাড়ি, আমার বয়স হয়েছে, এত বড় কলা বাগান কি আমি একা পরিষ্কার করতে পারবো? আর বকুল তো এখনো ঘুমাচ্ছে, তুই চল সাথে। যাচ্ছি। তুমি কি জানো দাদিমা, সবাই বলে আমাদের গ্রামে নাকি অনেক বড় একটা ফ্যাক্টরি হবে। কেন জানবো না? তুই কি জানিস, এই ফ্যাক্টরি যদি একবার আমাদের গ্রামে হয়, তাহলে গ্রামের কত বড় ক্ষতি হবে? বুড়িমা, এই অবেলায় নাতিকে নিয়ে কোথায় যাচ্ছ? কত বয়স হয়ে গেছে তোমার। কই ঘরে শুয়ে আরাম করবে, তা না করে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ। এই ছোকরা, তোকে কে বলেছে আমি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি? আমার কাজ আছে বলেই তো আমি অবেলায় বাইরে বের হয়েছি। কলা বাগানে যাচ্ছি আগাছা পরিষ্কার করতে। বুড়িমা, তোমাকে কত আগে থেকে বলছি কলা বাগানটা আমার কাছে বিক্রি করে দাও। বয়স হয়েছে তোমার, এগুলো কি এখন রক্ষণাবেক্ষণ করতে পারবে? আবারও বলছি, অনেকগুলো টাকা দেব, সেখানে অনেক বড় একটা ফ্যাক্টরি হবে, গ্রামের অসহায় মানুষ এখানে কাজ করতে পারবে। পথে দেখা হলেই তুই শুধু কলা বাগান করিস। এক কথা শুনতে আমার আর ভালো লাগে না। গ্রামে তো আরো অনেকের জমি আছে, তাদের কাছ থেকে জমি নিয়ে ফ্যাক্টরি তৈরি কর। বুড়িমা, বয়স তোমার ঠিকই হয়েছে, কিন্তু মুখের তেজ কমলো না। ঠিক আছে, না বিক্রি করলে তুমি তোমার কলা বাগান মরার সাথে সেটা সাথে করে কবরে নিয়ে যেও। বিক্রি করলে আমি তোমাকে মোটা অঙ্কের টাকা দিতাম। আমার এক কথা 100 কথা সমান। একবার যখন বলেছি বিক্রি করব না, তার মানে করব না। এবার কলাগুলো কত বড় আর কত সুন্দর দেখতে হয়েছে, তাকাতেই মন ভরে যাচ্ছে। তা যা বলেছিস, সৃষ্টিকর্তার কৃপায় এবার কত কলার ফলন হয়েছে। বরাবরের যে কলাগুলো আকারেও বড় হয়েছে। শুনেছি এবার কলার বাজারও নাকি বেশ ভালো। এবার যদি কলাগুলো চড়া দামে বিক্রি করা যায়, তাহলে কিন্তু ঘরটা সারিয়ে নিও। সামনে বর্ষাকাল, প্রতিবার আমাদের কত কষ্ট করে থাকতে হয়। এই চিন্তা তোর আগে আমি করেছি। এবার কলাগুলো চড়া দামে বিক্রি করতে পারলে ঘরটা সারিয়ে ফেলবো।
আর তোকে একজোড়া রূপার নূপুর বানিয়ে দেব। বকুলকে স্কুলে ভর্তি করে দেব। কি ব্যাপার দাদি, তুমি আমাকে সকালে ঘুম থেকে না উঠিয়ে বোনকে নিয়ে একা একা কলা বাগানে চলে এসেছো? এসেছি মহারানী, ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসতে হবে। সকাল থেকে তোকে কতবার দেখেছি, তুই কি সেটা জানিস? তুই তো পড়ে পড়ে ঘুমাচ্ছিলি। আচ্ছা দাদি, বাদ দাও, চলো আমরা একসাথে আগাছাগুলো পরিষ্কার করে ফেলি। অনেক বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে কিছুই খাইনি, এভাবেই চলে এসেছি। বাড়ি গিয়ে খাবো। দেখতে দেখতে গাছের কলা সবগুলো পেকে যায়। এদিকে গ্রামের মহাজন আর সুমন বুড়িমার কলা বাগান হাতিয়ে নেওয়ার বুদ্ধি করে। সুমন, এক কাজ করো, তোমার লোকজন নিয়ে কাল রাতে বুড়ির সকল কলা গাছ কেটে ফেলো। বুড়ি যখন আমার কাছে বিচার চাইতে আসবে, তখন আমি বাকিটা দেখে নেব। ঠিক আছে চাচা, তাহলে আমি কাল কলা গাছ সব কেটে নষ্ট করে ফেলি। কলাগুলো বাজারে বিক্রি করে যা টাকা হয় আপনাকে কিছু দিয়ে বাকি টাকা আমি আমার লোকজনের সাথে ভাগাভাগি করে নিয়ে নিব। ঠিক আছে, তবে তাই করো, কিন্তু মনে রেখো আমি কিন্তু বুদ্ধিটা বের করে দিলাম, তাই ভাগটা যেন আমার বেশি হয়। চাচা, আমি আরেকটা বিষয় নিয়ে চিন্তা করছি। বুড়ি যদি থানা পুলিশ করে বা কোনো ঝামেলা করার চেষ্টা করে? আরে সুমন, জমিটা শুধু হাতে নিয়ে আসি, সেটা বুঝিয়ে দিলে যা টাকা পয়সা পাবো সেটা দিয়ে সব ঝামেলা মিটিয়ে নেওয়া যাবে। মহাজন, কে যেন আমার এত স্বাদের কলা বাগানের সকল কলা গাছ কেটে ফেলেছে। আমার সকল কলাগুলো নিয়ে চলে গেছে। এই কাজ সুমন ছাড়া কেউ করেনি। আমি এর বিচার চাই। বুড়িমা, আপনাকে তো আগেও বলা হয়েছে আপনার কলা বাগানের জমিতে একটা ফ্যাক্টরি হবে। গ্রামের অসহায় মানুষ সেখানে কাজ করবে, কর্মসংস্থান হবে, কিন্তু আপনি তো রাজি হননি। এখন তো দোষ আপনার। তাছাড়া সুমন আপনার কলা বাগান নষ্ট করেছে, তার তো কোনো প্রমাণ নেই। আমি জানি এর সাথে আপনিও জড়িত। আপনি সুমনের পক্ষ নিয়ে কথা বলছেন, কারণ আপনারা এই জমি কোম্পানির কাছে বিক্রি করলে অনেক টাকা পাবেন। কি বললি বুড়ি? তোর এত বড় সাহস, তুই আমার উপরে দোষ দিচ্ছিস? তোকে আজকে গ্রাম ছাড়া করে ছাড়বো। যদি তুই তোর দুই নাতনিকে নিয়ে গ্রাম ছাড়ে না যাস, তাহলে ওদের দুটোকে মেরে নদীতে ফেলে দেব। বুড়িমা বাড়িতে এসে চিন্তায় হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেল। ইয়ার বকুল, আমি সত্যি তোদের নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোদের দেখার মতো কেউ থাকবে না। আমার মনে হচ্ছে মোরলের কাছে এই জমিটা বিক্রি করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ওদের সাথে আমরা অর্থ বা শক্তি কোনো কিছুতেই পেরে উঠবো না। কি বলছিস তুই? এই জমি আমাদের পূর্বপুরুষদের। দাদাজান কত শখ করে এখানে বাগান করেছেন। আমাদের বাবা ওখানে অনেক গাছ লাগিয়েছেন। আমরা কিভাবে এই জমিটা অন্যদের কাছে বিক্রি করে দেই? আবেগ দিয়ে তো জীবন চলে না। মোরল তো একবার বলেই দিয়েছে, এই জমি যদি তাদেরকে না দেওয়া হয় তাহলে আমাদের গ্রাম ছাড়া করবে। তোরা দয়া করে এবার থাম। তোদের কি একবারও মনে হচ্ছে না এই জমিটা আমি কেন বিক্রি করতে চাচ্ছি না? এই জমির পেছনে অনেক বড় একটা ইতিহাস রয়েছে। কি ইতিহাস? আগে তো তুমি আমাদেরকে কিছুই বলনি। আগে তো এরকম কিছু ঘটেনি। আমি তো ভাবতেও পারিনি এই জমির জন্য আমাকে লড়াই করতে হবে। তবে কাহিনীটা একবার তোরা মনোযোগ দিয়ে শোন। এই জমিটা কোনো সাধারণ জমি নয়। এই জমির নিচে লুকানো রয়েছে গুপ্তধন। তোর দাদাজান একবার পুকুরে মাছ ধরতে গিয়ে একটা সিন্দুক খুঁজে পায়। ওই সিন্দুক সেই জমিতে লুকিয়ে রাখে। তোমার মাথাটা মনে হয় পুরোই গেছে। দাদা যদি গুপ্তধন খুঁজে পেত তাহলে আমরা এত কষ্ট কেন করছি? এগুলো দিয়ে তো আজকে আমরা অনেক বড় লোক হতাম। আগে তো আমার সব কথাটা শুনবি। এই চাবি আমার কাছে নেই। চাবিটা লুকানো আছে একটা গভীর জঙ্গলে। আমি আমার সারাটা জীবন এই চাবিটা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। যা হওয়ার হয়ে গেছে, ওই চাবির আশা তুমি ছেড়ে দাও।
তোর বাবা ওই চাবি সংগ্রহ করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু বয়স হওয়ার আগেই সে মারা যায়। না না, ওই সিন্ধুকের গল্প তুমি আমাদেরকে একদম শুনিও না। ওই সিন্ধুকের আশা আমাদের নেই। আমরা সাধারণ মানুষ, এত বড় স্বপ্ন আমাদের দেখতে নেই। এই যে আমরা অল্পতে হাল ছেড়ে দিই, তাই তো আমাদের জীবনে কোনো অর্জন নেই। এই সিন্ধুকের চাবি আমি যে করেই হোক খুঁজে বের করব। তুমি দয়া করে আমাকে বলো, কি করে ওই সিন্ধুকের চাবি উদ্ধার করা যায়? এখানে একটা কাগজ রয়েছে, কাগজে রয়েছে সেই জঙ্গলের নকশা। এই জঙ্গলটা তোদেরকে খুঁজে বের করতে হবে। এখানেই লুকানো রয়েছে চাবি। তোমরা দুজনই যখন চাইছো, আমিও ওই সিন্ধুক খোঁজার জন্য সহায়তা করব। আগামীকাল থেকে আমাদের সিন্ধুকের চাবি খুঁজে বের করার কাজ শুরু হবে। ঠিক আছে, তবে মনে রাখিস, যাই হয়ে যাক না কেন, তোরা সব সময় একসাথে থাকবি। মনে রাখবি, চাবি একবার পেয়ে গেলে তোদের জীবনে আর কোনো অভাব থাকবে না। সারা জীবন তোরা সুখে থাকতে পারবি। দুদিন পর তাদের বৃদ্ধ দাদি মারা গেলেন। এই যে শোন টিয়ার বকল, তোদেরকে আমি ভালোই ভালোই বলে দিচ্ছি, এই জমিটা আমাদের কাছে বিক্রি করে দে, না হলে কিন্তু তোদের কপালে অসীম দুঃখ রয়েছে। মোড়ল সাহেব, এই জমিটা আমরা আপনাকেই দিয়ে দিচ্ছি, কিন্তু মনে রাখবেন, অন্যায় করে কেউ কখনো পার পায় না। এই জমি আবার আমাদের কাছে ফেরত আসবে, আর সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনাদের বিচার করবেন। মুখে শুধু বড় বড় কথা। আমি তোদেরকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে তোরা এখান থেকে অনেক দূরে চলে যা। এই গ্রামের আশেপাশে যেন তোদেরকে আর না দেখে। ভাগ্যের কথা কি কেউ বলতে পারে মোড়ল সাহেব? এমনও তো হতে পারে আমাদেরকে আপনি পাগলের মতো খুঁজে বেড়াবেন। এতক্ষণ হয়ে গেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এখনো তো সেই সিন্ধুকের চাবির কোনো দেখা পেলাম না। এত অল্পতে ভেঙে পড়লে কি করে হবে? যে করেই হোক আমাদের চাবিটা খুঁজে বের করতেই হবে। আরে দাঁড়া, ওই দেখ, একটা কুঁড়েঘর দেখা যাচ্ছে। ওখানে গিয়ে দেখি কাউকে খুঁজে পাই কিনা। তোমরা কি জানো না এই ঘন জঙ্গল মানুষের জন্য একদম নিরাপদ নয়? তোমরা এখানে কেন এসেছো? আসলে আমরা খুব জরুরি প্রয়োজনে এখানে আসতে বাধ্য হয়েছি। আমাদের দাদি মারা যাওয়ার সময় বলে গেছেন একটা সিন্ধুকে চাবি খুঁজে বের করতে। আমরা এতদিন পরিশ্রম করছি শুধুমাত্র এই চাবিটার জন্য। বুঝতে পেরেছি, কিন্তু ওই চাবি পেতে গেলে তোমাদের দুটো পরীক্ষা দিতে হবে। এই দুটো পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হও তাহলে ওই চাবি পাবে। ওই সিন্ধুকের চাবির জন্য আমরা যে কোনো পরীক্ষা দিতেই প্রস্তুত। দয়া করে আমাদেরকে বলুন কি পরীক্ষা? তোমাদের প্রথম পরীক্ষা হলো সাহসের পরীক্ষা। ওই যে দেখতে পাচ্ছ একটা বিরাট গুহা, ওই গুহার মধ্যে তোমাদের দুই বোনকে প্রবেশ করতে হবে। যদি তোমরা সেই গুহাটি পার হতে পারো তাহলে তোমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে। কেন যেখানে মরতে এলাম, এই গুহায় ঢোকা একদম নিরাপদ না। শুধু শুধু ভয় পাচ্ছিস। একবার যদি ওই গুপ্তধন আমাদের হাতে চলে আসে তাহলে সারা জীবন আমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। চল, আর দেরি না করে আমরা এখনই এই গুহায় ঢোকার চেষ্টা করি। ভিতরে অনেক অন্ধকার, আমার প্রচন্ড ভয় হচ্ছে। এখনো সময় আছে, আমাদের পালিয়ে যাওয়া উচিত, তা না হলে আমাদের মৃত্যু অনিবার্য। এত দূর যখন চলে এসেছি আমাদের হাল ছাড়লে হবে না। যে করেই হোক আমাদের গুহা পার করতেই হবে, তাহলে আমরা প্রথম পরীক্ষায় জয়ী হব। এই তো, এই গুহাটা আমরা পার করে ফেলেছি। দেখলি তো, একবার ধৈর্য ধরলে জীবনে অনেক কিছু পাওয়া যায়। ওই তো ওখানে ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। সাবাস, তোমরা ইতোমধ্যে একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তোমাদের বিজয় খুব সামনেই রয়েছে। আর মাত্র একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি তোমরা জয়ী হতে পারো তাহলেই সেই সিন্ধুকের চাবিটা পেয়ে যাবে। দয়া করে বলুন আরেকটা পরীক্ষা কি?
আমরা খুব তাড়াতাড়ি সেই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে চাই। ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা পাহাড়, ওখানে একটা গোলাপ ফুলের গাছ রয়েছে। সেখান থেকে আমাকে একটা গোলাপ ফুল এনে দিতে হবে। এটা একদম সহজ পরীক্ষা। ঠিক আছে, আমরা সেই গোলাপটা আপনাকে পেরিয়ে এনে দেব। আর শোনো, তোমাদের মাত্র 30 মিনিটের মধ্যে সেই ফুল এনে দিতে হবে। তারপরে আনলে কিন্তু আমি তা গ্রহণ করব না। 30 মিনিট অনেক সময়, এত সময় আমাদের লাগবে না। পাহাড়টা একদম কাছে, মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা আপনাকে সেই ফুলটা এনে দিচ্ছি। এখানে তো একটা পাখি আহত হয়ে পড়ে আছে। এই পাখিটিকে আমাদের যে করেই হোক সুস্থ করে তুলতে হবে। কিন্তু এখন যদি আমরা এই পাখিটাকে সাহায্য করার চেষ্টা করি, তাহলে ফুল আনতে অনেক দেরি হয়ে যাবে এবং আমরা নির্দিষ্ট সময়ের আগে কখনো সেখানে পৌঁছাতে পারবো না। যাই হোক, এই পাখিটাকে যখন দেখেছি, ওকে ফেলে কোথাও যাব না, কারণ জীবনের চেয়ে মূল্যবান আর কোনো কিছুই নেই। এই পাখিটাকে যদি আমরা এখানে রেখে চলে যাই, তাহলে ও প্রাণে মরে যাবে। কথাটা একদম সত্যি, আমিও এই ঝুঁকি নিতে চাই না। পাখিটাকে যে করেই হোক আমাদের সুস্থ করে তুলতেই হবে। আমি তাড়াতাড়ি নদী থেকে একটু পানি নিয়ে আসি, তাহলে পাখিটাকে খাওয়ানো যাবে। তোমরা তোমাদের দ্বিতীয় এবং সর্বশেষ পরীক্ষাটিতেও উত্তীর্ণ হয়েছ। এখন তোমাদের চাবি পেতে আর কোনো বাধা নেই। আপনি এসব কি বলছেন? আমরা তো এখনো পরীক্ষাতে অংশগ্রহণ করিনি, ওই ফুলটা আপনাকে এনেও দেইনি। তাহলে আমরা দ্বিতীয় পরীক্ষায় কি করে উত্তীর্ণ হলাম? আমি জানতাম এখানে একটা পাখি আহত হয়ে পড়ে আছে, তাই তো তোমাদেরকে পাঠালাম। এই যে তোমরা তোমাদের নিজেদের দায়িত্ব ভুলে এই পাখিটিকে সুস্থ করে তুলেছ, এতে তোমাদের অনেক বড় মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। মনুষ্যত্ব হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সিন্ধুকে চাবি পাওয়ার জন্য একটা সুযোগ করে দিলেন। তাহলে দয়া করে আর দেরি করবেন না, চাবিটা আমাদের হাতে তুলে দিন। ঠিক আছে, চাবিটি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই গুপ্তধন কিন্তু ওই কলা বাগানের একটা নির্দিষ্ট জায়গায় লুকানো আছে। আমি তোমাদের সেই জায়গাটার নকশা দিয়ে দিচ্ছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা চাবি খুঁজে বের করতে পারো। সত্যি তো এই সিন্ধুকটা আমরা পেয়ে গেছি, আর ভেতরে তো অনেক সোনাদানা রয়েছে। কিন্তু এই সোনাদানা দিয়ে আমরা কি করব? এই সোনাদানা নিয়ে আমাদের কোনো লাভ নেই। এর চেয়ে বরং এগুলো বিক্রি করে আমরা গ্রামের গরিব মানুষদের মধ্যে দিয়ে দিই। কি বলিস পাগলের মতো? এই সম্পদের জন্য আমরা কত পরিশ্রম করলাম, এখন এই সম্পদ মানুষের মধ্যে বিলিয়ে দেব? শোন, আমরা শুধুমাত্র এটি খুঁজতে গিয়েছিলাম দাদিমার কথা রক্ষার জন্য, কিন্তু সত্যিকার অর্থে এত টাকা পয়সা আমাদের জীবনে কোনো কাজেই আসবে না। খুব সহজে যে অর্থ সম্পদ অর্জন করা যায় তার কোনো মূল্য নেই। আমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব। ঠিক বলেছিস, আমরা যেমন ছিলাম ঠিক তেমনই থাকবো। এই সম্পত্তি নিয়ে আমাদের কোনো লাভ নেই, এর চেয়ে বরং এগুলো আমরা মানুষের মাঝে দিয়ে দিব। দুই বোন সমস্ত সম্পদ মানুষের মধ্যে বিতরণ করে দিল, নিজেদের জন্য তারা কিছুই রাখলো না।